28 মে 2023 রাত 8:45 দিল্লিতে 16 বছরের একটা মেয়েকে সবার সামনে রাস্তার মাঝখানে চাকু মেরে খুন করে। আর যেখানে খুনটা হয় সেখানেই একটা সিসিটিভি ফুটেজে সমস্তটা ধরা পড়ে। আর ভিডিওটা খুব তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়, যেমন ধরো ইনস্টা, ইউটিউব শর্টস, এই সমস্ত। সাহিল দিল্লিতে থাকতো। ওর বয়স মাত্র 20 বছর। তবে ও যে খুব বড়লোক বাড়ির ছেলে ছিল সেটা নয়, ও মধ্যবিত্ত বাড়িরই ছেলে ছিল। আর এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে স্বভাবটা থাকে, যেমন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, বিভিন্ন রকম গালিগালাজ করা বা রাত জেগে পার্টি করা, এই সমস্ত স্বভাব সাহিলের মধ্যে ছিল। তাই ওর বাবা ওকে একটা কাজের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে যারা এসি, ফ্রিজ এই সমস্ত রিপেয়ারিং করে সেই কাজেই ওকে ঢুকিয়ে দেয়। আর ওই পাড়াতে যে কটা বাড়ি ছিল প্রতিটা বাড়িতেই সাহিল কাজ করতো। আর এই এরিয়াতেই সাক্ষী বলে 16 বছরের একটা মেয়ে থাকতো। সাহিল যেহেতু ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো, তাই সাক্ষীর সাথে ওর বেশ ভালোই পরিচয় হয়ে যায়। তারপরে এই বয়সী ছেলে মেয়েদের যেটা হয়, তারা ফেসবুকে দুজনকে খুঁজে পায় এবং রীতিমতো চ্যাটিং করতে থাকে। এবং চ্যাটিং করতে করতে একটা সময় তারা একটা সম্পর্কের মধ্যে বাঁধন পড়ে, মানে তারা একটা রিলেশনশিপে চলে আসে। এরপর সাক্ষী ওর সব বন্ধুদের ওর এই রিলেশনটার কথা বলে দেয়, আরও বলে দেয় ওই রিলেশনে খুব ভালো আছে। তো সাক্ষী ওর বাড়িতে ওর রিলেশনের ব্যাপারে কিছুই বলে না। দুজনের রিলেশনে প্রথমে তো খুব ভালোই ছিল, আর আস্তে আস্তে ওরা বুঝতে পারে ওদের দুজনের হবি, শখ এই সমস্ত মিলে যাচ্ছে। তাই ওরা দুজনে বেশ মজাতেই দিনগুলো কাটাচ্ছিল। সাক্ষী এবার সাহিলকে পুরো বিশ্বাস করে এবং বিশ্বাস করে ওর পাস্টের কিছু ঘটনা ছিল সেইগুলো সাহিলকে শেয়ার করে। এবং সাক্ষী সাহিলকে এটাই বলে, সাক্ষীর এর আগে একটা বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে প্রবীর। ওরা স্কুল থেকেই দুজনে প্রেম করত এবং যত বড় হতে থাকে ওরা বুঝতে পারে ওদের দুজনের শখ বা হ্যাবিটগুলো পুরোই আলাদা, তাই ওদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তবে সাক্ষী প্রবীরকে খুবই ভালোবাসতো এবং ওর ব্যাপারটা পুরোটাই সাক্ষী ওর বাড়িতে জানিয়েছিল। এমনকি সাক্ষী ওর হাতে প্রবীরের নামে ট্যাটু পর্যন্ত করিয়েছিল। কিন্তু এগুলো বলাতে সাহিল এবার ভাবে প্রবীর সাক্ষীর কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে ওর নামে ট্যাটু পর্যন্ত করিয়ে নিয়েছে। এবং স্বাভাবিক, একটা ছেলে যদি দেখে একটা মেয়ের হাতে অন্য ছেলের নাম লেখা, রেগে তো যাবেই। তবে এটা জানার সাথে সাথে সাহিল সাক্ষীকে কিছুই বলে না, আর সব কিছু যেমন আগের মতো চলছিল তেমনই চলতে থাকে। তবে এই অতীতের কথাটা জানার পর সাহিল কিন্তু আগের থেকে একটু বেশি প্রোটেক্টিভ হয়ে গেছিল। এই বছরের মের শুরুর দিকে সাক্ষী আবার প্রবীরের সাথে কথা বলা শুরু করে, এমনকি ওরা দুজনে দেখা পর্যন্ত করছিল। যেটা শোনার পর সাহিলের একদমই সহ্য হয় না। ও সাথে সাথে সাক্ষীর কাছে যায় এবং ওকে সবটা জিজ্ঞাসা করে। কিন্তু সাক্ষী স্বাভাবিক ওকে বলে যে আমরা শুধু ফ্রেন্ড, তুমি এসব নিয়ে কিছু ভেবো না। কিন্তু সাহিলের এই সমস্ত একদম সহ্য হয় না, তাই সাক্ষীকে স্পষ্ট জানিয়ে দেয়, তুমি প্রবীরের সাথে কথা বলা বন্ধ করো, নয় কিন্তু আমি ওকে জানে মেরে ফেলবো। এটা শোনার পর সাক্ষীর স্বাভাবিক একটু ভয় হয়। আর প্রথম থেকেই সাক্ষী জানতো যে সাহিল খুব একটা সুবিধার ছেলে নয়। তাই জন্য নিজেকে বাঁচানোর জন্য ও সাহিলকে বলে দেয়, তোমার প্রতি আমার যে ফিলিংসটা ছিল সেটা এখন আর নেই, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। তবে সাক্ষীর এবার হেল্পের দরকার ছিল, তাই ওর যে বন্ধু ছিল তাদেরকে ও সবটা বলে। সাক্ষীর দুজন বন্ধু, আরতি আর নিতু। আরতিকে সাক্ষী সমস্তটাই বলে এবং ওকে জিজ্ঞাসা করে এবার আমি কি করব। এসব শুনে আরতি সাক্ষীকে ঝাবড়ু বলে একটা ছেলের কাছে নিয়ে যায়। এই ঝাবড়ু ছেলেটি হচ্ছে পাড়ার একটা গুন্ডা টাইপের ছেলে, মানে হয় না পাড়ার একটা মাথা, বড় মাথা যার কথা সবাই শোনে, সেই ধরনেরই একটা ছেলে হচ্ছে ঝাবড়ু। এবং ঝাবড়ুর কাছে যাওয়ার পর সাক্ষী সমস্তটাই খুলে বলে, যেটাই ঝাবড়ু এবার রেগে যায় আর বলে, আমারই পাড়াতে এসে আমাদেরই পাড়ার আরেকটি মেয়েকে অন্য ছেলে ডিস্টার্ব করবে, এটা কখনোই আমি মেনে নিতে পারবো না। এবং সাক্ষীকে কথা দেয় যে ওর কোনো ক্ষতি ঝাবড়ু হতে দেবে না, তাই তুমি কোনো চিন্তা করো না, বাড়ি চলে যাও। ঝাবড়ু যেহেতু একটু পাওয়ারফুল ছেলে, তাই সাক্ষীর চিন্তাটা একটু হলেও কমে।
যে কেউ তো আমার পেছনে আছে, যে ক্ষতিটা আগে হতো সেটা হয়তো এখন আর হবে না। তো এই দিক থেকে সাক্ষী একটু হলেও শান্তি পায়। ঝাবড়ু এদিকে সব শুনে সাহিলকে ডেকে পাঠায় আর বলে, সাক্ষীকে আর জ্বালাতন করবি না, আর যদি করিস তাহলে কিন্তু তোর ভালো হবে না। যেটায় সাহিল এবার বেশ ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপরও এটা ভাবে যে সাক্ষীর মতো মেয়ে গুন্ডা পাঠিয়ে ওকে ভয় দেখাচ্ছে, এই জিনিসটা ওর কিন্তু সহ্য হলো না। তাই ও চিন্তা করে সাক্ষীকে মেরে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর এই সব ঘটনাগুলো মে মাসের প্রথম দিকেই হচ্ছিল। সাক্ষী প্রায় 15 থেকে 20 দিন সাহিলকে দেখেনি, আর এটা ঝাবলুকে বলার পরই হয়েছিল, যেটাই ও একটু শান্তি পেয়েছিল। এবং এবার থেকে ও প্রতিদিন আগের মতো মজা করতো, ওর বন্ধুদের সাথে ঘুরতে যেত, মানে ও আবার ওর আগের লাইফটায় ফিরে গেছিল। কিন্তু কে জানতো যে সাহিল ওকে ফলো করতো। এক সপ্তাহ মতো সাহিল সাক্ষীকে ফলো করে, আর ফলো করেও জেনে যায় যে প্রতিদিন 7টার সময় সাক্ষী ওর বন্ধু আরতিদের সাথে বেরোতো, এবং তারপর ওরা আরও বন্ধুদের সাথে দেখা করত, মজা করত, এবং ঠিক রাত 9টার দিকে ওরা বাড়ি ফিরত। 28 মে ঠিক রাত 8টার সময় সাহিল সাক্ষীর জন্য অপেক্ষা করছিল, তাও আবার হাতে ছুরি নিয়ে। রাত ঠিক 8:30টার সময় আরতি ওদের আর একটা বন্ধু নিতুকে নিতে অন্য রাস্তায় যাচ্ছিল, এবং সাক্ষী ওখানে দাঁড়িয়েছিল যে ওরা দুজন ফিরলে 3জন মিলে একসাথেই বাড়ি যাবে। তো সেই সময় মানে যখন আরতি চলে যায় তখন সাক্ষী ওখানে একাই দাঁড়িয়েছিল আর ওদের দুজনের ফেরার অপেক্ষা করছিল। কিন্তু সাহিল সাক্ষীর এই একা থাকার সুযোগটা নেয়। ও সুযোগটাকে কাজে লাগিয়ে সাক্ষীকে প্রথমে টেনে অন্য জায়গাতে নিয়ে আসে, আর তারপর দুজন মিলে অনেক ঝগড়া করে, এবং ঠিক 1 মিনিটের মধ্যে সাহিল সাক্ষীকে চাকু মারা শুরু করে দেয়। সাক্ষী নিজেকে আটকানোর অনেক চেষ্টা করছিল, ও চাকুটাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু মাত্র 16 বছর বয়সী একটা মেয়ের গায়ে আর কত জোর হতে পারে। ও ওর সমস্ত শক্তি দিয়ে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই কিছু হয়নি। সাহিল ওর পুরো শক্তি দিয়ে সাক্ষীকে বারবার চাকু দিয়ে আঘাত করছে। ওর মধ্যে যতটা রাগ ছিল সবটাই ও সাক্ষীর উপর দিয়ে চালিয়ে যায়। শেষে যখন সাক্ষী শেষ হয়ে পড়ে যায় তখনও সাহিল একটা লাথি মেরে ওখান থেকে চলে যায়। অথচ যখন এই ব্যাপারটা পুরো ঘটছিল ওখান থেকে অনেক লোকই যাতায়াত করছিল, সবাই দেখছিল, কিন্তু কেউ হাত বাড়ায়নি, কারণ মনে হয়নি এই বাচ্চা মেয়েটাকে বাঁচায়। তবে একজন এসেছিল, কিন্তু সাহিল যখন তাকে চাকুর ভয় দেখায় সে ওখান থেকে পালিয়ে যায়, আর তারপর থেকে কেউই সাহিলকে আর বাধা দেয় না। পুলিশ যখন আসে তখন ডেড বডি চেক করে জানতে পারে যে 20 বার মতো চাকু মারা হয়েছে। যেহেতু ওখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল তাই জন্যই সবটা ধরা পড়েছে, নাহলে হয়তো কিছুই জানা যেত না। তাই পুলিশ সময় নষ্ট না করে সাথে সাথে সাহিলকে খুঁজতে বেরিয়ে যায়। সাহিল পুলিশের ভয়ে নিজের ফোনটা অফ করে নিজের বাড়িতে না গিয়ে উত্তরপ্রদেশে ওর মাসির বাড়ি চলে যায়। প্রথমে সাহিল ওর বাড়িতে গেছিল, কিন্তু তারপর ওর মনে হয় যে পুলিশ প্রথমে হয়তো ওর বাড়িতেই আসবে ওকে খুঁজতে, তাই জন্য ও বুদ্ধি করে ওর মাসির বাড়ি চলে যায়, যেটা হচ্ছে উত্তরপ্রদেশে। তবে ওখানে গিয়ে মাসিকে বলেছিল ওর একটা বন্ধুর সাথে দেখা করতে এসেছিল, এবং অনেকটা রাত যেহেতু হয়ে গেছে তাই ও আর বাড়ি ফিরবে না, যেটা ওর মাসিরাও সবটা বিশ্বাস করে নেয় এবং ওকে আশ্রয় দেয়। যেহেতু সাহিলের ফোনটা অফ ছিল আর ও সেটাকে বাড়িতে ফেলে গেছিল, তাই পুলিশ যখন ট্র্যাক করে ফোনটা ওর লোকেশন পায় না, তাই সোজা ওর বাড়িতে আসে এবং ওর মা বাবার সাথে কথা বলে। ওর মা বাবা খুব ভালো মানুষ ছিলেন, এবং যখন পুলিশ জিজ্ঞাসা করে যে সাহিল কোথায় যেতে পারে, তখন ওর মা বাবা বলে দেয় যে একমাত্র উত্তরপ্রদেশে ওর মাসি বাড়িতেই বেশিরভাগ যায়। ওই দিন রাত হয়ে গেছিল, তাই পুলিশ আর উত্তরপ্রদেশে যায় না। তবে পরের দিন সকালবেলা উত্তরপ্রদেশ থেকে সাহিলের মাসি ওর মা বাবাকে ফোন করে জানায় যে সাহিল ওদের বাড়িতেই আছে। তাই স্বাভাবিকভাবেই ওর মা বাবা পুলিশকে ফোন করে এবং বলে দেয় যে সাহিল উত্তরপ্রদেশে ওর মাসির বাড়িতেই আছে। যেটা শোনা মাত্রই পুলিশ আর দেরি না করে সাহিলকে খুঁজতে ওর মাসির বাড়ি চলে যায় এবং সাহিলকে পেয়েও যায়। এবং যখন সাহিলকে ধরে তখন সাহিল
সব সত্যিটা স্বীকার করে। আরও কেন এত বাজেভাবে মেয়েটাকে মেরে ফেললো সেই সমস্ত কথা পুলিশদেরকে জানায়। সিসিটিভি ফুটেজ যা ছিল বলে খুব ইজিলি এই কেসটার সমাধান করা গেল। আর যবে থেকে ব্যাপারটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে তবে থেকে সবাই চেয়েছে যে সাহিল ওর উপযুক্ত শাস্তি পাক, আর যে কারণে ব্যাপারটা আরও বেশি করে ভাইরাল হয়ে গেছে। কিন্তু যেহেতু রিসেন্ট ঘটনাটা ঘটেছে তাই সাহিল ঠিক কদিনের মধ্যে শাস্তিটা পাবে সেটা জানা যায়নি। তবে এই কেসটাতে সাহিল মেয়েটাকে এত জঘন্যভাবে মেরেছে যেটা পুরো ইন্ডিয়ার কাছে একটা লজ্জাজনক ব্যাপার। আমরা সবাই এত মানুষের মধ্যে বাস করি কিন্তু কেউ পারলো না ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে। এমন নয় যে সাহিল একা বন্ধ ঘরে মেয়েটাকে মেরেছে, ও সবার সামনেই মেরেছে, কিন্তু কেউই এগিয়ে আসলো না। আর এর থেকে বোঝা যায় যে মানুষ কতটা স্বার্থপর। কেউ আজকাল নিজেরটা ছাড়া অন্যেরটা বোঝেই না, বরং নিজের পায়ে দাঁড়াও, সৎ পথে চলো, নিজেই ঠিক ভুলটা বিচার করো। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে।